আমার ছেলে মেয়েদের আমি কিন্তু মোটা চাউলেরও পোলাও রান্না করে খাওয়াই, চিকন চাউলেরও পোলাও রান্না করে খাওয়াই, যাতে পোলাওটা সুন্দর হয় আর বাচ্চারা সব কিছুতেই অভ্যস্ত হয়। নইলে আমি এখন টাকা পয়সা আমার হাতে আছে, আমি খাওয়াচ্ছি চিকন চাউলের, বাসমতি চাউলের কিংবা চাষি চিনি গুঁড়া চাউলের পোলাও, আর কিছুদিন পরে যদি আমার হাতটা একটু শর্ট হয় তখন যদি পোলাও অন্য চাউলের না খায় বাচ্চারা, সেজন্য আমি সব কিছুতেই অভ্যস্ত করি। আবার সব মুরগির মাংসই খাওয়ার অভ্যাস বানাই, আবার হচ্ছে গরুর মাংসও খাই মাঝে সাঝে। আর এই যে সব পবিত্র শবে বরাত উপলক্ষে আমি সকালবেলায় মানে রুটির আটাটা সুন্দর করে চেলে নিয়েছিলাম, কিন্তু আমার মা বানাতে দিল না। আমার বোনও নিষেধ করলো, বলল থাক, এইবার বছর না হয় নাই খা, কালকে বানাই খাস। তো সেই কারণে আর বানাই নাই। আর এই যে মাংস এনেছে আমাদের পবিত্র শুক্রবার উপলক্ষে এমনিতেই আমরা খাই, আর বরাত উপলক্ষে তো এমনিতেও খাওয়া হয় প্রত্যেক বছরই। তো এবার একটু মায়ের কথা শুনলাম, কারণ খাওয়াতে হয় না, আমিও জানি সব সময়। আর বাচ্চারা এই দিন আসলে কেন জানি খেতে চায় এগুলো, আর আবদারও করে বসে, আর আমি মা পারিও না। সেই ক্ষেত্রে আমি এই যে মাংসটা রান্না করে, পোলাও রান্না করে ওদেরকে থামিয়ে দিলাম। দুপুরটায় রান্না করতে গিয়ে রান্না শেষ মুহূর্তে আমার মানে ছোট বাচ্চাটা মানে দরজার চিপায় হাত দিয়ে কি একটা অবস্থা, মনে হয় আমার বাচ্চাটা একদম হাতটাই ভেঙে ফেলেছে। দুই আঙ্গুল ঢুকে গেছে কবজার ভেতরে। তো চিল্লা পাল্লা করে অনেক লোক জড়ো হয়ে তারপরে ঠিক করা হয়েছিল। তারপরে মানে হাতটা ফুলেই গিয়েছিল অনেক। তো সেই কারণে কিন্তু এই ভিডিওতে প্লেট সাজানো নাই, টেবিল সাজানো নাই, কারণ আমার দুপুরটা গেছে ঝড়ের মতো। কারণ আমার ছেলেটার হাত একটা নষ্ট হয়ে গেলে কেমনটা হবে বলেন। বাচ্চা কাচ্চার যদি কিছু হয় মায়ের জানে কি কয়। আমার বর তো আমাকে কাঁদতেই দিচ্ছিল না, খালি সাটাসাটি করছিল। কিন্তু আমি মা, আমি কি পারি, পেটে করে টেনেছি 9 মাস। আর সেই বাচ্চার যদি একটা হাত আল্লাহ তাআলা কিন্তু নিখুঁত করে তৈরি করে দিয়েছেন, সেই হাত যদি একটু বিফলে যায় সেই হাতটা কেমন হবে। মানে আমার যে বুকের ভেতরটা মনে ভেঙে চুরে চৌচির হয়ে যাচ্ছিল। মনে হয় যে কি করে বাচ্চাটার হাতটা সারাবো, মানে কি করলে বের হবে। প্রায় 20-25 মিনিটের মতো হাতটা ভেতরেই ছিল। অনেক মানে জড়াজড়ি করেও হাতটা বের করতে পারছিলাম না। মানে এতটুকু বুদ্ধিও হয় নাই, অন্য দরজায় দেখলে যে কবজাটা কোন দিকে ঘুরলে মানে খুলে যাবে সেটা বুদ্ধিও পাই নাই। তখন আমাদের তাড়াহুড়ো তেল দিয়ে দিচ্ছিলাম ওইখানে ঢেলে দরজায়, আবার পানি দিচ্ছিলাম, কিছুতেই কিছু হচ্ছিল না। আমি তো কান্নায় ভেঙে পড়েছি, আমার সাথে আমার আলিফটাও কান্নায় ভেঙে পড়েছে। ওর ভাইকে অনেক ভালোবাসে, সব সময় নিজের খাবার নিজে না খেয়ে নিজের খাবারটা ওকে খাওয়ায়। স্কুলের টিফিনও ব্যাগে করে ঘুরিয়ে আনে, ভাইয়ের সাথে খাবে। সেই বাচ্চা যদি এরকমটা হয় তার ভাইয়ের জানে কি কয়। তো আমি আমার ছেলে মানে মিলে অনেক কান্নাকাটি করেছি। আর রান্নার শেষ মুহূর্তে এরকমটা হয়েছিল, রান্না আমার প্রায় শেষ। এই ভাজিটা ওই খেতে চেয়েছিল। আর ছাদ থেকে কাঁচা টমেটো পেড়ে এনেছিল এক আন্টির গাছ থেকে। তো আন্টিকে দিয়ে এসেছি, তার জন্য ভাবলাম ও দেবেই না, তারপরে জোর করে দিয়ে এসেছি। মানুষের গাছের টমেটো উঠিয়ে এনেছো, এটা কেমন কথা। পরে ওর আব্বুকে বাজার থেকে টমেটো আনিয়ে তারপরে আমি এই ভাজিটা করলাম। আর এর মধ্যে করলা ভাজি শেষের দিকে, তখনই আমার ছেলেটাও এরকম অবস্থা। এই যে আমার বরটা নামাজ পড়তে গিয়েও এদিকে স্যান্ডেল হারিয়ে চলে এসেছে বাসায় খালি পায়ে হাঁটতে হাঁটতে। আমি বলছিলাম মাঝে মধ্যেই তুমি এ কী করো। এই যে আমার মেয়েটা খাচ্ছিল গরুর মাংস নিয়ে, আর বলছিল এত সুন্দর হয়েছে টেস্ট আম্মু, অনেক স্বাদ হয়েছে তরকারি। আর এই যে মিষ্টি এনেছে সাওয়ালের, যে এদিকে হাতটা ওরকম আওর হয়েছে, মিষ্টি এনেছে, তারপরে কেক এনেছে। এই যে হাতটা চিপা লেগে কি হয়েছে ফুলে, মলাম দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আর এদিকে আমার আব্বা যেন আসছিল এর মধ্যে, কারণ বড়ই পেরেছে, অন্য লোক দিয়ে দেবে, কিন্তু সেই লোকটা আসতে একদিন লেট হবে, বড়ইটা নষ্ট হয়ে যাবে, প্যাকেটিং করা শেষ। সেই কারণে আমি বললাম আব্বা আপনিই আসেন, তাহলে আমার বাসায় বেরিয়ে যায়েন, আর বাচ্চা কাচ্চাকেও দেখে যেন এরকম হয়েছে আমার বাচ্চার।
বাজার, তখন আব্বাও থামতে পারে নাই, চলে এসেছিল। তো বড়ই এনেছে, আরও অনেক কিছুই এনেছে, কিন্তু ওগুলো ভিডিও করি নাই, কারণ তাড়াহুড়োর পরে আমাদের আবার সেরকমটা ভিডিও হয় না, কারণ ওই যে আসা মাত্রই তাড়াহুড়ো করে বের করে বাচ্চারা খাওয়া দাওয়া শুরু করে, সেই জন্য। আর এটা আমি রেখে দিয়েছিলাম যে এটা আমি করবই, হ্যাঁ, রাতের বেলা হলেও। তো বড়ইগুলো আপেল কুল বড়ই এত স্বাদ আর মিষ্টির ভরপুর। আমার মানে আব্বাই লাগিয়েছে বাড়িতে সেই গাছের এই বড়ই, প্রতি বছরই আমাদের খাওয়ায়, 4 বোনের বাসায় দিয়েছে, আমার বাসায় লাস্টে দিয়েলো। আর এই যে রাতের বেলায় আমার ছেলে এরকম করে তসবি আমার মানে এখানে রেখেছে নামাজের সামনে, নামাজ শেষের দিকে আমি 3 রাকাত বেতন নামাজ পড়বো, ও এসে আমার কাছে এই আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এরকম করছিল, পড়তেই দিচ্ছিল না। পরদিন সকালে এই যে কি সুন্দর ননি পড়ে গেছে, প্রায় 1.5 কেজি দুধ জাল করেছিলাম, এই দুধ দিয়ে আমি মানে ফিরনি রান্না করব। আর এদিকে আটা করে নিচ্ছিলাম, একটু টেস্ট করছিলাম যে হয়েছে কিনা, তারপরে দেখলাম হ্যাঁ গরম হয়ে এসেছে, তারপর আটা আস্তে আস্তে দিয়ে দিলাম। তো ফেনে রুটিটা খেতে আমার কাছে খুব ভালোই লাগে, কিন্তু লাস্ট পর্যায়ে আমি রুটি বানাতে বানাতে এমন এই রুটিটা বানাতে আমার খুব কষ্ট হয়, সে কারণে তেমন একটা বানাই না। এই যে ফিরনি, এটা হলো সাবুদানাটা ভেজে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে হুইসেল বাজিয়ে তাড়াতাড়ি যাতে হয়, গ্যাস যাতে অপচয় না হয়, সেই কারণে এভাবে দিয়েছিলাম। তো যাতে সুবিধার্থে মানে দ্রুত হয়, সেই কারণে এভাবে রান্না করা। এমনিতেও আমি সেদ্ধ করি, দুধের মধ্যে দিয়েও সেদ্ধ করি, পানির মধ্যে দিয়েও সেদ্ধ করি, কারণ তাড়াতাড়ি হবে, বাচ্চারা খাবে। আগের দিন থেকে আমি লোভ জাগিয়েছি, আর আজকেও যদি না রান্না করে দেই তাহলে বাচ্চারা কষ্ট পাবে মনে, সেই জন্য। আর এই যে লাস্ট পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছিলাম, এক্ষেত্রে দুধ বেশি হয়ে গেছে। আর সাবুদানাটা আস্তে আস্তে ঘনত্ব বাড়ে, পরে লাস্টে যায় চিনি দিয়ে একটু ঝোলটা বেশি হয়ে আসে, পরে আস্তে আস্তে মিটি মিটি জাল দিয়ে রাখলেই একদম, এটা কিন্তু পায়েসের মতো খাওয়া যায়, এটা রুটি দিয়েও খাওয়া যায়, পায়েসের মতো খাওয়া যায়। খুব ভালো লাগে এই জিনিসটা, আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, এই জিনিসটার স্বাদ ভুলতে পারি না, সেজন্য এটা প্রতি বছরই করি, মাঝে মধ্যেই খাই। এই দিন আসলে আরও খাই, আবার পুরো মানে বেশি মনে হয় এটা পেলে খেতাম। তো এদিকে যে হয়ে আসছে লাস্ট পর্যায়ে রুটি সেকছিলাম। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।